হ্যালো বন্ধুরা, সবাইকে প্রসিদ্ধ চক্রবর্তী ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নিয়ে কেন আলোচনা করছি, এই যে আসন্ন পঞ্চায়েত ইলেকশন, মানে আপনাদের পঞ্চায়েত যে পরীক্ষা রয়েছে, এই পঞ্চায়েত পরীক্ষার একটা বড় সেক্টরই হচ্ছে পঞ্চায়েত পরীক্ষার এই বড় ধাপটাই হচ্ছে যে জেলা ভিত্তিক প্রশ্ন। একটা জেলা ভিত্তিক প্রশ্ন আছে, সে যে 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 যে- যে মানুষ যে জেলায় যে ক্যান্ডিডেট রয়েছে। তো আমি এইভাবেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আজকে দিচ্ছি, এভাবেই বিগত দিনেও বাদবাকি জেলার উপরে কিছু কিছু করে আপডেট আনতে থাকবো। তো আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে আমাদের এই ভিডিও, যেখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 20টি এমন প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওপর 20টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আগামী দিনেও এসেছে এবং এইবারের পঞ্চায়েত এই পরীক্ষার জন্য, পঞ্চায়েত কর্মী সহায়ক এবং পঞ্চায়েত সহায়ক পরীক্ষার জন্য এবং আইসিডিএস পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এমন কয়েকটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করতে চলেছি। তাহলে প্রথমেই আমার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা 1983 খ্রিস্টাব্দে ডক্টর অশোক মিত্রের প্রস্তাব মেনে কোন জেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়? আবার প্রশ্নটা পড়ছি, 1983 খ্রিস্টাব্দে ডক্টর অশোক মিত্রের প্রস্তাব মেনে কোন জেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়? সঠিক উত্তরটি হবে কিন্তু দক্ষিণ চব্বিশ, মানে চব্বিশ পরগনা জেলা, যেটা উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়েছিল। তাহলে টোটাল এই এই প্রশ্নের উত্তর হবে চব্বিশ পরগনা। এবং এটা মাথায় রাখতে হবে, 1983 সালে খ্রিস্টাব্দে ডক্টর অশোক মিত্রের প্রস্তাব মেনে এই জেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 1983 খ্রিস্টাব্দে এবং অশোক মিত্রের প্রস্তাবে। আচ্ছা, চলে আসছি পরের কোশ্চেনে। কত সালে চব্বিশ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ দুই ভাগে দুই জেলায় দুই জেলা হিসেবে গঠিত হয়? কত সালে চব্বিশ পরগনা ভেঙে উত্তর এবং দক্ষিণ দুই জেলা হিসেবে গঠিত হয়? এর উত্তরটা কিন্তু হয়ে যাবে 1986 সালে। 1986 সালে কিন্তু উত্তর এবং দক্ষিণ এই দুটো ভাগে ভেঙে গিয়েছিল এই জেলাটি, চব্বিশ পরগনা জেলাটি 1986 সালে। এবং ফার্স্ট মার্চ, পয়লা মার্চ, এই ডেটটাও মাথায় রাখতে হবে যে পয়লা মার্চ 1986 সালে চব্বিশ পরগনা ভেঙে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? এটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা বিগত দিনের পরীক্ষায় বারবার আসে এবং যে কোনো পরীক্ষাতেও মানে এসছে, যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো পরীক্ষাতে এসছে। সেই জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে 1987 সালে। 1987 সালে কিন্তু ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান কোনটি? খুব ভাইটাল প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণতম স্থান কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে, অপশনগুলো দেখে নাও, সাগরদ্বীপ, কাকদ্বীপ, লথিয়াল আইল্যান্ড, নিউমুর আইল্যান্ড। নিউমুর আইল্যান্ড, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাগরদ্বীপ। সাগরদ্বীপ হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের একদম সর্বদক্ষিণ প্রান্তের নাম হচ্ছে কিন্তু সাগরদ্বীপ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে আসছি, চব্বিশ পরগনা জেলার কোন বিভাগের অন্তর্গত? এটা খুব ভাইটাল অংশ, যে কোনো জেলাই একটা না একটা বিভাগের অন্তর্গত হয়। তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোন বিভাগের অন্তর্গত? এ বর্ধমান, বি মেদিনীপুর, সি প্রেসিডেন্সি, ডি মালদহ। বর্ধমান, মেদিনীপুর, প্রেসিডেন্সি, মালদহ। এর ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, কিন্তু প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দেখো, তোমাদের এই যে পরীক্ষা আসবে, আইসিডিএস বলো বা গ্রুপ ডি বলো বা পঞ্চায়েত পরীক্ষা বলো, এতে কিন্তু খুব একটা যে হাইফাই প্রশ্ন আসবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। খুব সহজ সরল টাইপেরই প্রশ্ন আসবে, যেগুলোর উত্তর যাতে সবাই করতে পারে। আগামী গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা যেটা চলে গিয়েছে, সেই পরীক্ষাটাও তো সেম হয়েছে, এইরকম সেমই হয়েছে। তাহলে প্রশ্নটা আরেকবার আমি পড়ছি, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এটি কিন্তু হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, কিন্তু হচ্ছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের একদম বৃহত্তম, সব থেকে বড়।
এবং জনসংখ্যা এটা মাথায় রাখতে হবে, দক্ষিণ চব্বিশ পরগনা বাসী যারা আছে, যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পরীক্ষা দেবে, আয়তনের দিক থেকে প্রথম আছে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং দক্ষিণ চব্বিশ পরগনা জনসংখ্যার দিক থেকে কিন্তু দ্বিতীয় আছে। জনসংখ্যার দিক থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় রয়েছে। এটাকেও মাথায় রাখতে হবে, এটাকেও মাথায় রাখতে হবে যে জনসংখ্যার দিক থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় রয়েছে। ওকে, চলো চলে এসো পরবর্তী প্রশ্ন, চলে এসো পরবর্তী প্রশ্নে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন, যেটা আগামী অনেক সামনের আগের পরীক্ষাতে এসছে এবং ভবিষ্যতেও আসে। তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কিন্তু অবস্থিত কোথায়? আলিপুরে। আলিপুরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তরটা কিন্তু আলিপুরে অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর তাহলে অবস্থিত কিন্তু আলিপুরে। চলে যাব নেক্সট প্রশ্নে। জয়নগর 2 ব্লক কোন মহকুমার অন্তর্গত? জয়নগর 2 ব্লক কোন মহকুমার অন্তর্গত? এর সঠিক উত্তরটা হবে কিন্তু জয়নগর 2 ব্লকটা কিন্তু বারুইপুর যে মহকুমা আছে, এই বারুইপুর মহকুমার কিন্তু অন্তর্গত। জয়নগর 2 ব্লকটা কিন্তু বারুইপুর মহকুমার অন্তর্গত, এটা মাথায় রাখতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় মোট কতগুলি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত? দক্ষিণ চব্বিশ পরগনা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা মোট কতগুলি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত? এর উত্তরটা হয়ে যাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা মোট 29টি সমষ্টি উন্নয়ন ব্লক আছে। 29টি সমষ্টি উন্নয়ন ব্লক আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট 29টি কিন্তু সমষ্টি উন্নয়ন ব্লক আছে। আচ্ছা, কপিল মুনির মন্দির কোন দ্বীপে অবস্থিত? এটা আমরা সবাই জানি সাগর দ্বীপে, এই যে এটার কিছু মানে বলার বাকি রাখে না, এটা আমরা যে কোনো স্টুডেন্টই জানি যে এটা সাগর দ্বীপে অবস্থিত কপিল মুনির মন্দির। সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলে? এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, অনেক পরীক্ষায় এসছে। সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলে? এটা কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন। সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নিচু জলাভূমিকে বলা হয় বাদা বা বাদা বন বলা হয়, বাদা বা বাদা বন বলা হয়, এটা মাথায় রাখতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কয়টি মহকুমায় বিভক্ত? দক্ষিণ চব্বিশ পরগনা কয়টি মহকুমায় বিভক্ত? দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বিভক্ত কিন্তু 5টি মহকুমায়, এটি মাথায় রাখতে হবে যে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু 5টি মহকুমায় বিভক্ত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি মহকুমা নয়? প্রশ্নটা ভালো করে পড়তে হবে। নিচের কোনটি দক্ষিণ চব্বিশ পরগনার একটি মহকুমা নয়? একটি মহকুমা নয় কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনার একটি মহকুমা নয় কিন্তু এখানে সাগরদ্বীপ। সাগরদ্বীপ যে জায়গাটা, এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একটি মহকুমা নয়। ঠিক আছে, মহকুমা আছে কি কি? কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার, আলিপুর এবং বারুইপুর। আলিপুর এবং বারুইপুর, এই 5টা। কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার, আলিপুর এবং বারুইপুর। দক্ষিণ চব্বিশ পরগনা কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? দক্ষিণ চব্বিশ পরগনা কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত? এক্ষেত্রে বলা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু 312টি গ্রাম পঞ্চায়েত, খুব মাথায় রাখতে হবে, 312টি গ্রাম পঞ্চায়েত নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কিন্তু গঠিত। 312টি গ্রাম পঞ্চায়েত টোটাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু 312টি গ্রাম পঞ্চায়েত আছে। খুব ভাইটাল প্রশ্ন, 312টি গ্রাম পঞ্চায়েত আছে। এবং আরো একটা প্রশ্ন এই ক্ষেত্রে আছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কয়টি থানা রয়েছে, কয়টি পুলিশ স্টেশন রয়েছে? সেক্ষেত্রে মনে রাখতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় কিন্তু 33টা কিন্তু পুলিশ স্টেশন আছে, 33টা পুলিশ স্টেশন রয়েছে এবং 312টি রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত। সুন্দরবন অঞ্চলের যে সব জমিতে, পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের যে সব জমিতে চাষবাস করা হয় তাদের কি বলে? এটাও খুব ভাইটাল প্রশ্ন। আগেরটা ছিল কর্দমাক্ত নিচু জমি, আর এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে সব জমিতে চাষবাস করা হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় কিন্তু এক্ষেত্রে আবাদা, আবাদা, আবাদা বলা হয় কিন্তু। এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন যে সুন্দরবনের নিচু মানে যে জমিতে চাষবাস করা হয় সেই অংশকে কি বলে, আর সুন্দরবনের নিচু জলাভূমিকে কি বলে? তাহলে নিচু জলাভূমিকে বলা হচ্ছে কিন্তু বাদা, আর যে অংশে হচ্ছে চাষবাস করা হয় সেই অংশটাকে বলা হচ্ছে কিন্তু আবাদা। আবাদা, এটা মাথায় রাখতে হবে। ডাম্পিয়ার হোজেস রেখার দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল অবস্থিত? পরবর্তী প্রশ্ন আরেকবার পড়ে শোনাবো। ডাম্পিয়ার হোজেস রেখার দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল অবস্থিত? ডাম্পিয়ার হোজেস রেখা মানে কি? ডাম্পিয়ার হোজেস হচ্ছে সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছেন। ডাম্পিয়ার হোজেস হচ্ছে সুন্দরবনের সীমানা নির্ধারণ করেছেন এবং সুন্দরবনের সীমানা ডাম্পিয়ার হোজেসের নাম দিয়েই রাখা হয়েছে, সুন্দরবনের সীমানা।
নির্ধারণ করেছে ডাম্পিয়ার হোজেস, এটাও কিন্তু খুব প্রশ্নে আসে। তাহলে ডাম্পিয়ার হোজেস রেখার পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে, রেখার দক্ষিণে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অবস্থিত? এটা কিন্তু হয়ে যাবে সুন্দরবন অঞ্চল, কিন্তু এর দক্ষিণ প্রান্তে অবস্থান করছে সুন্দরবন অঞ্চল। আচ্ছা, নরেন্দ্রপুর চিন্তামণি কর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে উত্তর দেওয়াই রয়েছে প্রশ্নের ভেতরে। নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অ্যাকচুয়ালি চিন্তামণি কর বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কিন্তু অবস্থিত নরেন্দ্রপুরে, যেটা রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা থেকে খুবই সামান্য দূরে এই নরেন্দ্রপুর জায়গা। অনেকে জানেনই না এখানে একটা কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যার নাম হচ্ছে চিন্তামণি কর বন্যপ্রাণী অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? ক্যানিং শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, যেটা পরীক্ষায় আসে। ক্যানিং কিন্তু মাতলা নদীর তীরে অবস্থিত। ক্যানিং কিন্তু অবস্থিত মাতলা নদীর তীরে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, এটা আমরা সবাই জানি। নামখানা দিয়ে যেতে হয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন কবে রামসার সাইট বা রামসার জলাভূমির মর্যাদা লাভ করে? সুন্দরবন কবে রামসার সাইট বা রামসার জলাভূমির মর্যাদা লাভ করে? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2019 সালে। 2019 সালের 30শে জানুয়ারি, 2019 সালের 30 জানুয়ারি, 30শে জানুয়ারি কিন্তু সুন্দরবন রামসার সাইটের মর্যাদা লাভ করেছিল। 2019 সালে। রামসার জলাভূমি আলাদা, ইউনেস্কো আলাদা। সুন্দরবন কবে রামসার জলাভূমির মর্যাদা লাভ করে? সুন্দরবন কিন্তু 2019 সালে কিন্তু রামসার জলাভূমির মর্যাদাটা কিন্তু লাভ করেছিল। সুন্দরবন কিন্তু মর্যাদা লাভ করেছিল 2019 সালে। 2019 সালে সে কিন্তু রামসার জলাভূমির মর্যাদা লাভ করে এবং 1987 সালে সে ইউনেস্কো অ্যাওয়ার্ডটা পায়। এই সুন্দরবনের ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, যেহেতু এটি একটি খুব দর্শনীয় স্থান এবং খুব নামকরা স্থান, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। সেই জন্য কিন্তু সুন্দরবনের ওপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে সুন্দরবন কবে রামসার জলাভূমির মর্যাদা পেয়েছিল? 2019 সালের 30শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আজকের অন্তিম প্রশ্ন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট কয়টি পৌরসভা আছে? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই বলে লিখে রাখতে পারো, ভিভিআই বলে এটা কিন্তু লিখে রাখতে পারো যে সুন্দরবন মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট কয়টি পৌরসভা রয়েছে? মোট পৌরসভা রয়েছে কিন্তু এখানে 7টি। এটি কিন্তু ভুললে চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট কয়টি পৌরসভা রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট কিন্তু 7টি পৌরসভা রয়েছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে যা যা আপডেট আসবে সব আপডেট আপনি পেতে থাকবেন। নমস্কার।